ডিজিটাল বাংলাদেশের বদান্যতায় বাংলাদেশ তো বটেই, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে বাংলা ভাষাভাষী আমাদেরকে শুনছেন সবাইকে ময়মনসিংহ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প পর্যটন খাত স্মরণকালের ভয়াবহ দুর্যোগ অতিক্রম করছে। বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাত পর্যটন শিল্প কোভিড-19 দুর্যোগে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশের অমিত সম্ভাবনাময় শিল্প খাত পর্যটন শিল্পের করোনাকালীন সংকটময় অবস্থা ও এই শিল্পের উত্তরণকল্পে ময়মনসিংহ টিভির আজকের বিশেষ আয়োজন পর্যটন শিল্প ও কোভিড-19 প্রেক্ষাপট বাংলাদেশ। আমাদের সাথে আজকে আলোচনার জন্য যিনি রয়েছেন মুখ্য আলোচক হিসেবে পর্যটনবিদ জনাব মুখলেসুর রহমান, প্রেসিডেন্ট বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন। আমরা প্রথমেই তার কাছে যাওয়ার পূর্বে তার সম্বন্ধে আমরা একটু বলে নিই। বাংলাদেশে বেসরকারি খাতে পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য যিনি নির্মোহভাবে নিরন্তর কাজ করছেন তিনি জনাব মুখলেসুর রহমান। তিনি বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান। তিনি বিশেষ করে এই পর্যটন শিল্প নিয়ে অসংখ্য বই লিখেছেন। তোর মধ্যে উল্লেখযোগ্য ছোটদের পর্যটন, বঙ্গবন্ধু রাষ্ট্রচিন্তা ও পর্যটন, বেসিক ট্রেনিং ফর টুরিস্ট পুলিশ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সহ আরও অনেকগুলি বই। এবং তিনি বিশ্বে পর্যটন শিল্পে একটি মডেল, একটি তত্ত্ব দাঁড় করেছেন গুরুবাস পর্যটন, সেটিও আমরা তার কাছ থেকে আজকে জানব। এবং বাংলাদেশ তো বটেই, পৃথিবীর মাঝে একটি পর্যটন গ্রামকে পরিচয় করিয়ে দিয়েছেন, যেটা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চারিপাড়া, যেটি পর্যটন গ্রাম। আমরা আজকে এই পর্যটন শিল্পের এখন যে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং এর উত্তরণের যে ওয়েগুলি সহ এই পর্যটন শিল্প নিয়ে আমরা কথা বলবো পর্যটনবিদ জনাব মুখলেসুর রহমান মহোদয়ের সাথে। আপনাকে ময়মনসিংহ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা এই পর্যটন শিল্প বিশেষ করে এই কোভিড-19 সময়ে বিশ্বের যে তৃতীয় বৃহত্তম শিল্প পর্যটন খাত, যেটাতে বিশেষ করে এক সমীক্ষায় দেখা গেছে এই গত মার্চ থেকে প্যান্ডামিক টাইমে 20,000 কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাত। এবং নিয়ার অ্যাবাউট প্রায় 50 লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত আছে এবং যেটা জিডিপিতেও 4.5% অবদান রাখতে সক্ষম হয়। সেই শিল্পটি গভীর সংকটে নিমজ্জিত এই করোনাকালীন সময়। তো আপনি এই পর্যটন শিল্পে একজন পুরোদা ব্যক্তিত্ব হিসেবে এই সার্বিক বিষয় নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে। আমি বিষয়টিকে একটু পিছন দিক থেকে দেখতে চাই। সম্প্রতিকালে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব জুরাফ পলিলিকাশভিলি তিনি একটি অসাধারণ বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে করোনাকালে এই সময়টাই সম্ভবত পর্যটনের জন্য সবচাইতে উত্তম সময়। এই কথাটি বলার পেছনে একটি অসাধারণ কারণ আছে। কারণটি হলো পর্যটন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, পৃথিবীর অন্যান্য যত খাত, যত শিল্প খাত, যত উপখাত সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু প্রত্যেকটি খাত ইন্ডিভিজুয়ালি ঘুরে দাঁড়াবার জন্য চেষ্টা করছে। একটি খাত অন্য একটি খাতকে ঘুরে দাঁড়াবার জন্য চেষ্টা করার কিন্তু সক্ষমতা নাই। পর্যটন পৃথিবীর একমাত্র খাত যে শুধু নিজে না, অন্য খাতকে ঘুরে দাঁড় করাবার তার একটি সক্ষমতা আছে। এই শক্তিমত্তা পর্যটনের, এবং এই শক্তিমত্তাটিকে স্বীকার করেছেন জাতিসংঘের মহাসচিব। তিনি গত বছর করোনায় যখন সারা পৃথিবী বন্ধ হয়ে গেল, তার কিছুটা সময় পরেই তিনি একটি অসাধারণ বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আস্থা এবং সংহতির জন্য পর্যটনকে পৃথিবীতে প্রথম ফিরিয়ে আনতে হবে। এই কথা থেকে সহজেই আমাদের কাছে পরিষ্কার হয় যে পর্যটনকে আগে ঘোরাতে হবে, তারপরে পৃথিবী ঘুরে এসে দাঁড়াবে। অর্থাৎ যে কথাটি বলেছিলাম যে অন্য খাত নিজেরা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু পর্যটন খাতের যে সক্ষমতা সেটা অন্য খাতকেও ঘোরাবার তার সক্ষমতা আছে। ফলে
কেবলই পর্যটন খাত বিনষ্ট হয়ে গেল অথবা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বিষয়টি আর এভাবে এখন ভাবার সুযোগ নেই। বরং এখন এটাকে সামগ্রিকভাবে এই ভাবনার মধ্যে আনতে হবে যে পর্যটনের ক্ষতি মানে পৃথিবীর তাবৎ কিছুর ক্ষতি। আপনি যথার্থই বলেছেন। যেমন অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সহায়তা করে। পর্যটনের সাথে আসলে অন্যান্য খাতের সম্পৃক্ততা রয়েছে এবং করোনাকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে ন্যাচারাল যে পর্যটন, আমাদের যে স্পটগুলি সেগুলি উজ্জীবিত হয়ে গেছে। কারণ ওই আমরা তো পরিবেশ বিনষ্ট করি, এই টুরিস্ট যে এরিয়াগুলিকে যথেচ্ছ ব্যবহার করি, ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক মতো করি না। সেক্ষেত্রে আপনাকে একটু থামিয়ে দিয়ে এখানে আমি একটা বিষয়কে পরিষ্কার করে বলতে চাই। জি, পর্যটন কখনো পরিবেশ নষ্ট করে না। অসুবিধাটা কোথায় সেটা বুঝতে হবে। অসুবিধা হলো প্রথমেই মানুষ একটা পয়েন্ট অফ অরিজিন থেকে পয়েন্ট অফ ডেস্টিনেশনে যায়। তাহলে পয়েন্ট অফ ডেস্টিনেশনে যখন যায় তখন পয়েন্ট অফ ডেস্টিনেশনের উচিত হলো তার একটি ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করা। একটি পয়েন্ট অফ ডেস্টিনেশনে কত মানুষ সেখানে একসাথে যেতে পারবেন, এইটাকে চিহ্নিত করার নাম হলো ক্যারিং ক্যাপাসিটি। তো এই ক্যারিং ক্যাপাসিটি যদি আমরা নির্ধারণ না করতে পারি তাহলে পর্যটকরা কি করে বুঝবেন যে সেখানে কত মানুষের যাওয়া উচিত এবং কত মানুষের বেশি গেলে সেই ক্ষতিগ্রস্ততাটা হয়। সুতরাং পর্যটনের সাথে সংশ্লিষ্ট যেসব ব্যক্তিবর্গ, এমনকি স্টেক হোল্ডার্সরা, তাদের সকলেরই এইটার দিকে নজর দিতে হবে। এই কারণের জন্য আমরা যদি পর্যটকদেরকে দোষারোপ করি এটি মোটেও ঠিক হবে না। এবং আমরা এটি না করতে পারার জন্য এরই মধ্যে আমাদের সামনে একটি চরম বিপর্যস্তকর অবস্থার মধ্যে চলে এসেছে সেন্ট মার্টিনস। আমরা এখন সেন্ট মার্টিনসকে বলছি যে আমরা এটি একটি এটা ক্রিটিক্যাল জোন হিসেবে, ক্রিটিক্যাল জোন। তাহলে এই যে এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ, এটা শুধু ইসিএ তো শুধু সেন্ট মার্টিনস না, অন্যান্য জায়গাগুলিও কিন্তু এখন সরকার ইসিএর মধ্যে নিয়েছে। তাহলে ইসিএর মধ্যে আমাকে কেন নিতে হলো? ইসিএর মধ্যে নিতে হলো এই কারণের জন্য যে আমরা কোনো বিষয়েই আমরা যত্নশীল না। আমাদের এতগুলি মন্ত্রণালয় আছে, এত সব কর্মকর্তা আছে, আমাদের অন্যান্য পলিটিশিয়ানরা আছে। আমরা যদি এই সম্পদগুলির দিকে নজর না দিই তাহলে আমার পর্যটনও নষ্ট হবে এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদগুলিও নষ্ট হয়ে যাবে। এখানে প্রসঙ্গত আরেকটা বিষয় উল্লেখ করতে চাই। পৃথিবীতে 3টি ক্যাপিটালকে বলা হয় ন্যাচারাল ক্যাপিটাল। একটি বাতাস, একটি পানি এবং একটি মাটি। তো বাতাস, পানি এবং মাটি এই 3টি আবার পর্যটনের জন্য একেবারে প্রাইম এলিমেন্ট। তাহলে আমার 3টা ন্যাচারাল ক্যাপিটাল আমার ট্যুরিজমের জন্য 3টা প্রাইম এলিমেন্ট। তো প্রাইম এলিমেন্ট মানে ট্যুরিজম এই 3টা এলিমেন্টকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করবে। কিন্তু আমার জুডিশিয়াল ইউজ কিসে হবে, এই কারণের জন্য অবশ্যই আমার সংশ্লিষ্ট অথরিটিকে এই বিষয়ে সুস্পষ্ট পরিষ্কার ধারণা থাকতে হবে, সুস্পষ্ট সিদ্ধান্তগুলি গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করতে হবে। আমি প্রসঙ্গত আরেকটা বিষয়ের দিকে এসে আপনাকে আবার ছেড়ে দিচ্ছি। সেটি হলো রামসার। রামসার এটি একটি কনভেনশন নামে পরিচিত। রামসার মূলত আমাদের ইরানের একটি শহরের নাম। এখানে প্রথম একটি কনফারেন্স হয় পানিকে কেন্দ্র করে। পানি মানে জলাভূমি, জলাভূমিকে কেন্দ্র করে। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটার নাম হয়ে যায় রামসার কনভেনশন। তো রামসার কনভেনশন এখন সুইজারল্যান্ডে তাদের মূল অফিস। রামসার কনভেনশন পানির ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা বলছে পানির ওয়াইজ ইউজ করতে হবে। তাহলে এই যে ওয়াইজ ইউজ অর্থাৎ পানির বিজ্ঞোচিত ব্যবহার, তাহলে এই যে আমার 3টা ন্যাচারাল ক্যাপিটালের মধ্যে একটা ন্যাচারাল ক্যাপিটাল পানি, তাহলে তার যদি বিজ্ঞোচিত ব্যবহার যদি না করতে পারি তাহলে আমার পানিটা নষ্ট হবে এবং পানি নষ্ট মানে তো পৃথিবী নষ্ট। তো এই জায়গাগুলিকে আমাদেরকে কিন্তু ভীষণ রকমভাবে বিবেচনায় নিতে হবে। আমাদের প্রয়োজনীয় স্টাডি দরকার, এর সাথে নিবেদিত প্রাণ মানুষ যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করা দরকার এবং রাষ্ট্রের কিন্তু একেবারে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে। আমরা সরকারের যে কোনো কিছুতেই হয় আমরা উৎফুল্ল হই অথবা আমরা সমালোচনা করি যে সরকার এই খাতে টাকা দেয় নেই বা এই খাতে টাকা দিচ্ছে। আমার ব্যক্তিগতভাবে প্রশ্নটি হলো টাকা হলো সেকেন্ডারি ইস্যু। আমি কাজটা কি করব তার কি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কিনা। কাজ যদি হয়
তাহলে তার জন্য টাকা নিশ্চয়ই সরকারের যদি এক জায়গাতে না থাকে অন্য জায়গাতে দেবে, কিন্তু কাজের পরিকল্পনা যদি না হয় তাহলে শেষ পর্যন্ত টাকা আসবে এবং যেভাবে টাকা খরচ করা হয় জুন মাসের আগে কোনোরকমভাবে টাকা খরচ করো, এই টাকা খরচ করে চলে যাবে, কাজগুলি হবে না। তো এটি অন্য ক্ষেত্রে যেমন তেমন পর্যটনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল একটা ইস্যু। ফলে পর্যটনকে এখন কোনো অবস্থাতেই হেলাফেলা করে চিন্তার কোনো সুযোগ কোনোভাবেই নাই, এবং বিশেষত বাংলাদেশের মতো দেশে তো নাই এটা। এবং এটি এক মন্ত্রণালয়ের বা এক মন্ত্রীর বা এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের কাজ না, এটাকে বলাই হয় এটি একটি মাল্টি ফেজড ইন্ডাস্ট্রি। সুতরাং এর মুখ অনেকগুলি, তাহলে অনেক মুখের জন্য অনেক ব্যবস্থা, অনেক প্রসাধন সামগ্রী, অনেক খাবার, এই যে অনেক কিছু লাগে অনেক মুখের জন্য, পর্যটনের জন্য, এই কারণের জন্য অনেক কিছুর দরকার। সুতরাং এর জন্য সবসময় একটি সমন্বিত পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা এবং পদক্ষেপগুলি নিতে হবে। আপনার কথার সূত্র ধরে আমরা বলতে চাই, যেমনটি আপনি বলছিলেন যে এর সাথে অনেকগুলি মন্ত্রণালয় রিলেটেড এবং বিশ্বের অনেক ক্ষুদ্র রাষ্ট্র এই পর্যটনকে ভিত্তি করে তাদের যে জাতীয় বাজেট বা তাদের জাতীয় পরিকল্পনা সাজায় এবং তাদের ইনকাম সোর্স পর্যটন। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে অন্যান্য যে শিল্প খাত আমি বলি, তো সেই যে টার্গেট কাস্টমাররাও এই পর্যটনের সাথে এক ধরনের রিলেশন রয়েছে, তারা রিক্রিয়েশন বলেন বা যে কোনো কারণে হেরিটেজ সাথে তারা দেখতে আসে বাংলাদেশে। সেই ক্ষেত্রে স্বাধীনতার 50 বছর অতিক্রম হয়েছে, তো এখন কি সেটি সময়ের দাবি নয় এই পর্যটনের জন্য একটি পৃথক মন্ত্রণালয় যেখানে সম্পূর্ণরূপে এমফাসিস দেওয়া যায়? পর্যটনের জন্য একটি পৃথক মন্ত্রণালয় এটি এখন না, এটি গোড়ার দিক থেকেই উচিত ছিল। কারণ পর্যটন এটা যদিও আমাদের দেশে আমরা এই পর্যন্ত যে মন্ত্রণালয়গুলি আছে তার মধ্যে দেখা গেছে যে 17টা মন্ত্রণালয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মন্ত্রণালয়টির সাথে জড়িত। তো এটি অবশ্যই একটি আলাদা একটি মন্ত্রণালয় হবার দাবি রাখে এবং এটি আরও আগে হওয়া উচিত ছিল। এটি না করতে পারার জন্য আমাদের বহু রকমের ক্ষতিও হয়েছে, এটি একটি বিষয়। অন্য আরেকটি বিষয়ের প্রতিও আমি নজর দিতে চাই, সেটি হলো আমাদের দেশের যে শাসনতান্ত্রিক ব্যবস্থার যে অনুশীলন, তাতে করে এখানে অন্য কোনো মন্ত্রী এই দায়িত্বটি যথার্থভাবে পালন করতে পারবেন না। এই দায়িত্বটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থাকতে হবে। এটি যদি না হয় তাহলে এই যে কথা বললাম 17টা মন্ত্রণালয়কে সমন্বয়ে সাধন করা, এটি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষে সম্ভব না। অন্য একটি মন্ত্রণালয় ইন্ডিপেন্ডেন্টলি তারা রান করতে পারে। আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় বলি, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ে মন্ত্রী নিয়োগ না দিয়ে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বে থাকেন, তাহলে এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাইতেও একটি অনেক বেশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই কারণের জন্য যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমার রাষ্ট্রটিকে রক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য দায়িত্ব পালন করে, কিন্তু এই মন্ত্রণালয় শুধু রাষ্ট্রটিকে বাইরের আক্রমণ থেকে রক্ষা না, এই মন্ত্রণালয় একটি রাষ্ট্রের সকল সম্পদ, সকল জনগণকে সঙ্গে নিয়ে যে উন্নয়নের সার্বিক কর্মকাণ্ডের প্রস্তুতি এবং সেই কর্মকাণ্ডগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাজটি এই মন্ত্রণালয় করার কথা। তো এটি আমরা না করতে পারার জন্য আমরা কিন্তু এই জায়গাটাকে আমরা এখন পর্যন্ত ঠিক মতনে অনুভবও করতে পারছি না। আমি প্রসঙ্গত দু একটি উদাহরণ দিতে চাই। আমি যদি আজকে মালদ্বীপের দিকে তাকাই, মালদ্বীপ একটি দেশ, আমাদের চাইতেও একসময় খুবই দরিদ্র দেশ ছিল। মালদ্বীপের এখন যে মাথাপিছু আয়, মালদ্বীপের মাথাপিছু আয় আমেরিকার মাথাপিছু আয়ের চেয়ে বেশি। কী কারণ? একটি কারণ, পর্যটন। আমি যদি নেপালের দিকে তাকাই, নেপালের মালদ্বীপের চাইতে এত মাথাপিছু আয় না, কিন্তু নেপালের যেহেতু এখান থেকে তার সিংহভাগ গ্রস ন্যাশনাল ইনকামের সিংহভাগ এখান থেকে আসে, সেই কারণের জন্য তারা এইটাকে সর্বোচ্চ এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এই মন্ত্রণালয়টিকে তারা পরিচালনা করে। আমি যদি পাশের ভারতের কথাও দেখি, ভারতের প্রত্যেকটি রাজ্য এই মন্ত্রণালয়টিকে, এই বিষয়টিকে আলাদা আলাদা করে তারা ব্র্যান্ডিং করে, আলাদা আলাদা করে। এক্স্যাক্টলি তাই। শুধু তাই না, আপনি যদি লক্ষ্য করেন যে ভারতের এক একটি রাজ্য তাদের মতো করে পর্যটনকে শিল্প ঘোষণা করেছে। এটা সেন্ট্রালি করে নাই, এক একটি রাজ্য। কারণ এক একটি রাজ্যের যে দৃশ্যমান এবং অদৃশ্য যে সম্পদগুলি আছে,
আমরা তো পর্যটনে সমস্ত দৃশ্যমান এবং অদৃশ্য সমস্ত সম্পদগুলি আমরা ব্যবহার করি। তাহলে সমস্ত সম্পদগুলি যদি ব্যবহার করতে হয়, তাহলে এক এক রাজ্যে এক এক রকমের সম্পদগুলি কিন্তু আছে। তা আমাদের এই দেশটি ছোট এবং আমাদের দৃশ্যমান এবং অদৃশ্য সম্পদের একটা মোটামুটিভাবে একটা হোমোজিনিসিটি আছে, কিন্তু সমস্ত সম্পদগুলিকে কিন্তু পর্যটনে ব্যবহার করতে হবে। এই কারণের জন্য পর্যটনকে শুধু শিল্প ঘোষণা করা না, এটিকে শিল্প হিসেবে ঘোষণা করে এটিকে কিভাবে সার্বিকভাবে বাস্তবায়ন করতে পারা যায় এবং আমাদের যে সম্পদের যে কনজারভেশন, এর সাথে কনজারভেশন মেথোডোলজি, কনজারভেশন টেকনিক্সগুলিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে দুই ধরনের কনজারভেশন, আমার দৃশ্যমান যে সম্পদ তার কনজারভেশন একরকম, আমার যে অদৃশ্য সম্পদ তার কনজারভেশন একরকম। তো অদৃশ্য সম্পদের মধ্যে আবার দুই ধরনের সম্পদ আসে, আমার সোশ্যাল রিসোর্সেস অ্যান্ড কালচারাল রিসোর্সেস। তাহলে এই যে সোশ্যাল এবং কালচারাল রিসোর্সেস কনজারভেশন, সেটা আরেকটা খুব জটিল এবং কঠিন বিষয়। কিন্তু একথাই তো সত্য, আমরা এই রিসোর্সগুলিকে যদি কনজারভেশনের আওতায় না আনতে পারি, তাহলে আমরা পর্যটন কি দিয়ে করব, আমরা জীবনযাত্রা কি করে পরিচালনা করব। আমার শুধু অর্থনীতির বিষয় জড়িত না, এখানে আমার মর্যাদার বিষয় জড়িত, এখানে মানুষের জীবিকা কর্মসংস্থানের পাশাপাশি মানুষের সার্বিক মর্যাদার বিষয় জড়িত। আমার হেরিটেজ যে আমার প্রাইড, এটা পর্যটনের ভিতর দিয়ে উঠে আসে এবং উঠেই আসে না, এটা সংরক্ষিত হয়, এটি মানুষে মানুষে ছড়িয়ে পড়ে এবং এটি পৃথিবীর মানুষের কাছে উপস্থাপনা করা হয়। সুতরাং পর্যটন এটি সাধারণভাবে দেখার বা সাধারণভাবে বিবেচনা করার কিন্তু আজকে আর কোনো সুযোগ নেই। পর্যটন কোনোভাবেই এটি কেবলই একটি বিনোদনের বিষয় বা বিলাসদ্রব্য নয়। পর্যটন কখনোই এটি একটি বিলাসী কর্মকাণ্ড না। তো এই কারণের জন্য এক একটা পৃথিবীর এক এক জায়গাতে এক এক ধরনের পর্যটন হয়। যেমন বাংলাদেশে কখনো বিলাসী পর্যটন হবে না এবং আমরা এটার পক্ষেও না। তাহলে যেই দেশে যে পর্যটন, সেই দেশে সেই পর্যটনের কথাই চিন্তা করতে হবে। আমরা এখানে যখন কথা বলছি, তখনও আফ্রিকার 32টা দেশ, 65টা দেশের মধ্যে 32টা দেশ তাদের দারিদ্র্য মোকাবেলার জন্য পর্যটনকে প্রত্যক্ষভাবে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তো এই যে পর্যটনের ব্যাপকতা, এই ব্যাপকতাগুলিকে আমাদের এখন সম্ভবত অবিলম্বেই মাথায় নেবার এবং সেই মতো পরিকল্পনা গ্রহণ করে সেগুলি অবিলম্বে বাস্তবায়নের সুযোগ। আপনার সেই শেষ কথাটি সূত্র ধরেই যে পর্যটনের যে ব্যাপকতা, এখনই সময় আমাদেরকে ভাবার। আমরা যদি একটু সারা বিশ্বের দিকে তাকাই, পৃথিবীর বৃহত্তম যে ক্রীড়া আসর, সেই অলিম্পিক সহ একদিকে কোভিড-19 মোকাবেলা করছে, ম্যানেজমেন্ট করছে, টিকা প্রদান করছে, অন্যদিকে তাদের যে পর্যটন খাতগুলি সেগুলি স্বাস্থ্যবিধি মেনে খুলে দিচ্ছে, কারণ অর্থনীতিকে সচল রাখতেই। এবং আপনি যেটি যথার্থই বলছেন যে পর্যটন শিল্প, একটি শিল্প কারখানাও দেখার বিষয়বস্তু হতে পারে, একটা চিড়িয়াখানা দেখার বিষয়বস্তু, একটা বিশ্ববিদ্যালয় দেখার মতো মানে পর্যটনের বিষয়বস্তু হতে পারে। এবং এক্ষেত্রে ন্যাচারাল রিসোর্সেস বলেন বা হেরিটেজ বলেন, বাংলাদেশ ওয়ার্ল্ডের মাঝে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি, যে সৃষ্টিগত প্রদত্ত সেই রিসোর্সেসগুলি আমাদের রয়েছে। তো আমি সেই প্রসঙ্গগুলি আপনার কাছ থেকে বিশদ শুনলাম। আমি যদি একটু ফিরি, যে আপনি নির্মমভাবে মানে নিজের খেয়ে বনের মোস্তারা যে কথাটি আছে আমাদের সমাজে, আপনি পর্যটন খাত এবং পর্যটন বান্ধব দেশে পরিণত করতে বাংলাদেশকে আপনি নিরন্তর কাজ করে চলছেন। আপনাকে আমরা বলছি পর্যটনবিদ, কেউ হয়তো বলছে পর্যটন গুরু, যদিও আপনি কোনোটাই ওন করেন না। আপনি মনে করেন এই দেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে এটি আপনার নৈতিক দায়িত্ব মনে করি কাজটি করছেন। তো আপনার যে চিন্তা, গৌরবাস পর্যটন, আপনাদের যে কনসেপ্টকে ওয়ার্ল্ডে পরিচিত করতে চাচ্ছেন এবং বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গাটি থেকেই আপনার যে জন্মভূমি, সেই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চারিপাড়া গ্রাম, সেখানে সমবায় ভিত্তিতে এই যে পৃথিবীর প্রথম পর্যটন গ্রাম, আমরা একটু ডিটেলসে জানতে চাই গৌরবাস পর্যটন এবং এই পর্যটন গ্রাম সমবায় ভিত্তিতে, এই বিষয়ে আমরা একটু জানতে চাই। আমি এখানে দুটো বিষয়, প্রথম হলো পর্যটন গ্রামের বিষয়। বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে সমবায়ের সাথে পর্যটন অথবা পর্যটনের সাথে সমবায় এটি কখনোই যুক্ত ছিল না। সময় মানে কিস্তি তুলবে, লোন দিবে, মানুষ কিছু টাকা সঞ্চয় করবে, এরকম একটা কনসেপ্ট মানুষের এরকম একটি ধারণা সমবায় সংক্রান্ত বিষয়। কিন্তু
আমি দুটো জিনিস স্মরণ করিয়ে দিয়ে পরে ওই জায়গাতে আসতে চাই। 1972 সালে যখন আমাদের সংবিধান রচনা করা হলো, এই সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে কয়েকটি কথা বলে দেওয়া হলো, যে সংবিধানটি বঙ্গবন্ধুর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। 13 নম্বর সেকশনে বলা হলো, আপনারা সংবিধান খুলে দেখতে পাবেন, 13 নম্বর অনুচ্ছেদে বলে দেওয়া হলো, বাংলাদেশের সকল সম্পদের মালিক হইবেন জনগণ। এবং এই যে মালিক হইবেন, তাহলে মালিকানা 3 প্রকারে নির্ধারিত হইবে। প্রথম রাষ্ট্রীয় মালিকানা, দ্বিতীয় সমবায় মালিকানা, তৃতীয় ব্যক্তি মালিকানা। আপনি মজার বিষয় লক্ষ্য করেন, আমাদের রাষ্ট্রীয় মালিকানায় অনেকগুলি প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তৈরি হচ্ছে, এবং বঙ্গবন্ধুর প্ল্যান ছিল যে তিনি রাষ্ট্রীয় মালিকানায় অনেকগুলি প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, জাতীয়করণকৃত করে। এটা আমরা সেই ইতিহাস স্বাধীনতা পরবর্তী সময় করেছেন, ব্যাংক সহ বীমা, সেই কাজগুলি, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলি তিনি করেছেন। তাহলে এটা তিনি 13 নম্বরের ক অনুসরণ করেছেন। কিন্তু তিনি কিন্তু কখনোই এই যে ব্যক্তি খাত, এটাকে তিনি বন্ধ করে দেন নাই। এই বিষয়ে অনেকেরই ভুল ধারণা, ভুল ব্যাখ্যা দেন, সংবিধানও পড়েন না, তার ব্যাখ্যাও বুঝেন না, এই কারণের জন্য এগুলি করেন। তিনি এইটিকে উন্মুক্ত রাখেন, কিন্তু এটি 3 নম্বরে রাখেন। দ্বিতীয় তিনি যেই জায়গাটিকে গুরুত্বের সাথে বিবেচনা করেন, সেটি সমবায় মালিকানা। তাহলে সমবায় মালিকানায় কোনগুলি আসবে? রাষ্ট্র যেগুলি ম্যানেজ করতে পারবে না, সেটি মানে কতিপয় মানুষের মধ্যে সম্পদগুলি ব্যবস্থাপনার জন্য তিনি নতুন এক ধরনের মালিকানা ব্যবস্থা এখানে তৈরি করলেন। এবং প্রসঙ্গত আরেকটি বিষয় বলতে চাই, এটিও আপনারা সন্ধান করলেই পাবেন। 1975 সালের 26শে মার্চ তিনি সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা দিবসে যে বক্তৃতা করেন, সেই বক্তৃতার মধ্যে তিনি অসাধারণ কয়েকটি কথা বলেন, এবং সেখানেই বঙ্গবন্ধুর প্রথম সমবায় চিন্তা উঠে আসে। তিনি বলেন, তার ভাষাগুলি একদম মনে নেই আমার, কিন্তু যে বিষয়টা যেটা তিনি যেভাবে বলেছেন, আমরা একটা নতুন সিস্টেমে প্রবেশ করতে যাচ্ছি, আপনারা যোগ দেন, আমি আপনাদের জমি কেড়ে নিব না, ভয় পাবেন না, আমি কোঅপারেটিভ তৈরি করতে যাচ্ছি। বাংলাদেশের 65,000 গ্রামে প্রত্যেকটি গ্রামে একটি করে কোঅপারেটিভ হবে, আপনারা কোঅপারেটিভে যোগ দেন। এই কোঅপারেটিভের মাধ্যমে ও যেই কাজ করতে পারে সেটা নিয়েই কোঅপারেটিভে যোগ দেবেন। সার, বীজ, অর্থ সব যাবে কোঅপারেটিভের মাধ্যমে। এবং সবশেষে তিনি একটি খুব কঠিন একটি সেন্টেন্স উচ্চারণ করেন। তিনি বলেন, পর্যায়ক্রমে ইউনিয়ন কাউন্সিল থেকে সকল টাউট বাটপারদেরকে বিদায় দেওয়া হবে। এই যে কথা, তার মানে তার প্ল্যান ছিল, এবং তিনি বললেন যে আগামী 5 বছরের মধ্যে 65,000 গ্রামে 65,000 কোঅপারেটিভ হবে। ওনার চিন্তা ছিল যে রাষ্ট্রীয়ভাবে সম্পদ ব্যবস্থাপনা করবেন জাতীয়করণকৃত প্রতিষ্ঠানগুলি, আর প্রত্যেকটা ইউনিয়নে এক একটি কোঅপারেটিভ হবে, এবং এই এক একটি সমবায় সমিতি এগুলি স্থানীয় মানুষ, স্থানীয় সকল সম্পদ ব্যবস্থাপনা করবেন, আর এর বাইরে যেটুকু থাকবে সেটুকু আসবে ব্যক্তি মালিকানায়। কি অসাধারণ পরিকল্পনা ছিল। এবং আমি যদি ভুল না করি, অনেকেই যেটি আপনি বলছেন মিস ইন্টারপ্রেট করে, এই বাকশালের যে দর্শনটি ছিল, এটা আগস্ট মাস, শোকের মাস, শোকাবহ রক্তক্ষরণের মাস, জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে এই মাসে হত্যা করা হয়েছে। আমরা তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বঙ্গবন্ধুর যে এই যে রাষ্ট্রচিন্তা, আপনি একটি বইও লিখে ফেলেছেন, বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা পর্যটন। তো বঙ্গবন্ধুর যে এই রাষ্ট্রচিন্তা, অসাধারণ রাষ্ট্রচিন্তা ছিল, আমরা কিন্তু সেই রাষ্ট্রচিন্তাকেও হত্যা করেছি, আমরা তার কনসেপ্টটাকেও মিস ইন্টারপ্রেট করছি। এই অসাধারণ চিন্তাটি নিয়ে আপনি কাজ করছেন। এক্স্যাক্টলি তাই। এবং এটি যখন আমার নজরে আসলো, আমার কাছে তখন মনে হলো যে আমরা খুবই ভুল পথে যাচ্ছি, রাস্তাটা ঠিক করা দরকার, তাহলে আমাকে সমবায়ে যেতে হবে। তো আমি যেহেতু পর্যটন নিয়ে কাজ করি, আমার কাছে মনে হলো যে আমরা একটি সমবায় সমিতি করার জন্য চিন্তা করতে পারি কিনা। এটি 2017 সালে আমি আমার গফরগাঁও উপজেলাতে প্রথম উপজেলা সমবায় অফিসে যাই, এবং ওনারা প্রথম আমাকে জানান যে সমবায়ের নামে তারা কোনো সমবায় সমিতি রেজিস্ট্রেশন দিতে পারবেন না,
কারণ তারা বিধি অনুযায়ী 29টি সমবায় সমিতির বাইরে তারা কোনো সমবায় সমিতির রেজিস্ট্রেশন দিতে পারেন না। সুতরাং আমাকে থমকে যেতে হলো এবং গত 2019 সালে সমবায় অধিদপ্তরের যিনি মহাপরিচালক ছিলেন আমিনুল ইসলাম, ওনাকে আমরা একটি জুম মিটিংয়ে যুক্ত করি এবং এই জুম মিটিংটি আয়োজন করা হয়। আমরা সম্মিলিত পর্যটন জোট নামে একটি জোট গঠন করি। এই জোটের আমি আহ্বায়ক ছিলাম। এই জোটের মিটিংয়ে আমরা তাকে যুক্ত করি এবং আমরা তাকে বোঝাবার চেষ্টা করি যে সমবায়ের নামে এখন পর্যটনের নামে এখন সমবায় সমিতির রেজিস্ট্রেশন দেবার সময় এসছে। তাকে আমরা এই সভায় বোঝাতে সক্ষম হই এবং তিনি আমাদের কাছে কমিটমেন্ট করে যান যে প্রয়োজনে বিধি পরিবর্তন করে হলেও এই সমবায় ভিত্তিক রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে মানে পর্যটনের সমবায় সমিতির অনুমোদন দেওয়া হবে। এই মিটিংয়ের পরে আমরা যথারীতি তাকে একটা চিঠি দিই এবং সেই চিঠিটি তিনি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তিনি মন্ত্রণালয়ে পাঠান এবং তারপরে ধীরে ধীরে এটি ওনারও ক্ষমতার বাইরে, মন্ত্রণালয়েরও ক্ষমতার বাইরে। পরবর্তীতে এটি ক্যাবিনেটে উঠে, কারণ ওনাদের যে 2001 সালের যে সমবায় আইনের যে বিধি হয় 2004 সালে, এই বিধি পরিবর্তন অনুমোদনের জন্য এটা ক্যাবিনেটে তুলতে হয় এবং সেটা ক্যাবিনেটে পাশ হয় এই মর্মে যে এইবার একটা নতুন 35 নম্বর সমিতি হিসাবে পর্যটন শিল্প সমবায় সমিতি এই নামে এটি পাশ হয়। 2020 সালের, আমরা এটা 2019 সালে এই আন্দোলন শুরু করলাম। 2020 সালের 1 ডিসেম্বরে গেজেট হয়। এই গেজেট আমরা হাতে যখন পেলাম, হাতে পাওয়ার পরে আমরা সমবায় সমিতিটি তৈরি করার জন্য চেষ্টা করি এবং সব শেষে তারপরে অনেকগুলি ফর্মালিটিস থাকে, সেগুলি শেষ করে আমরা এই বছরের 12 এপ্রিলে আমরা এই সমবায় সমিতির আমরা রেজিস্ট্রেশন পাই এবং তারপরে এই সমবায় সমিতির আমরা কার্যক্রম শুরু করি। এখন এটি অনেকের জন্য একটি বড় প্রশ্নের বিষয়, এমনকি সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের বিষয়টি যেহেতু বিষয়টি একেবারেই নতুন, কারণ এই বিষয়টি তারাও বুঝেন না। তো এটা তাদেরকেও আমাকে বেশ অনেকটা সময় নিয়ে বোঝাতে হয়েছে। এখন মোটামুটি সমবায়ের অনেক কর্মকর্তারা এই বিষয়টি আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন, কারণ এটাকে কেন্দ্র করে আমরা আলাদা করে প্রত্যেক সমিতির জন্য বাইলো তৈরি করতে হয়। সেই বাইলো লেখা হলো, সেটা আবার সমবায়ের সিনিয়র কর্মকর্তাদেরকে নিয়ে বসে সেটা আবার মানে অ্যাড পার করা হলো, করে সমিতিটি রেজিস্ট্রেশন করা হলো। তো এই ঘটনাটি বাংলাদেশের নতুন এবং সমবায়ের সাথে যে পর্যটনের একটি সম্পর্ক থাকতে পারে এটি মানুষ বুঝতেই পারছে না। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এখন প্রশ্নটি হলো, ওই জায়গাটিতে আমার যাবার প্রয়োজনীয়তা কেন দেখা দিল? আরেকটি কারণের জন্য। সেটি হলো, আমার কাছে সবসময় মনে হচ্ছিল যে পৃথিবীর পর্যটনে একটি ভুল রাস্তায় জন্মগ্রহণ করেছে। পৃথিবীর পর্যটন জন্মগ্রহণ করেছে এটা খুব বেশি দিন আগে না। পর্যটন যদি ইনফরমালি বহু শত বছর থেকে, কিন্তু 90s-এ ট্যুরিজম পৃথিবীতে এটা প্রথম মাথা তুলতে শুরু করে। কিন্তু 90s থেকে ট্যুরিজমটা যেভাবে তৈরি হয়েছে সেটি একটি কর্পোরেট ট্যুরিজমের আঙ্গিকে। আমার কাছে বারে বারে মনে হচ্ছিল যে কর্পোরেট ট্যুরিজম থেকে কখনোই গণমানুষ বেনিফিটটা পাবে না। আমরা যে কথা বলি যে পর্যটন হলে দেশে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, আয় বাড়বে, এগুলি কিন্তু কখনোই বাড়বে না। কারণ কর্পোরেট বডিতে, কর্পোরেট হাউসগুলিতে যারা বিনিয়োগ করেন এর অর্থটা তারা নিয়ে চলে যাবেন। অল্প কিছু শ্রমিক কেবল এখানে কাজ করবে। সুতরাং শ্রমিক হিসেবে কাজ করে এখান থেকে তারা কখনো মালিকের স্বাদও পাবে না এবং এই শিল্পটিকে তারা ধারণও করতে পারবে না। তাহলে কি করতে হবে? গণমানুষকে এর সাথে যুক্ত করতে হবে। তো গণমানুষকে যুক্ত করতে হলে আমাদের কি করতে হয়? কমিউনিটি ভিত্তিক পর্যটন। এখন কমিউনিটি ভিত্তিক পর্যটন এটি যখন আমি পড়তে গেলাম তখন দেখলাম যে এর কোনো রেগুলার স্ট্রাকচার নাই, কোনো ফ্রেমওয়ার্ক নাই, কোনো লিগ্যাল পজিশনও নাই। তো যে কারণের জন্য আমাকে আবার কিন্তু এই সমবায়ের কাছে যেতে হলো। সমবায়ের কাছে গিয়ে লাভ যেটি হলো এটি পাওয়ার প্রেক্ষিতে এখন আমরা গণমানুষকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতর এনে যুক্ত করতে পারছি। এটা হলো আমার সবচেয়ে বড় বিষয়। দ্বিতীয় যে বিষয় হলো সেটি হলো বঙ্গবন্ধুর যে চিন্তার জায়গাটি, যে এই যে তিনি বলেছিলেন যে গ্রামে গ্রামে একটি কোঅপারেটিভ হবে,
আমরা এইবার গ্রামে কোঅপারেটিভ না করে তার চিন্তাটিকে ধারণ করে আমরা এই কোঅপারেটিভটি করেছি আমাদের একটা পুরো ইউনিয়ন জুড়ে আমাদের ইউনিয়নের নাম বারোবাড়িয়া, এবং বারোবাড়িয়া ইউনিয়নকে কেন্দ্র করে এর মধ্যে 13টি গ্রাম আছে। এই 13টি গ্রামে আমরা পর্যায়ক্রমে 13টি ইচ্ছা বাড়ি তৈরি করব। তো বঙ্গবন্ধুর যে কোঅপারেটিভের চিন্তা ছিল, এই কোঅপারেটিভের চিন্তাটিকে আমরা ইচ্ছা বাড়িতে কনভার্ট করেছি। ইচ্ছা বাড়ি কি? ইচ্ছা বাড়ি 4টা কম্পোনেন্ট নিয়ে চলবে। প্রথম, ইচ্ছা বাড়িতে যারা কাজ করবেন আমরা তাদেরকে বলছি ইচ্ছা কর্মী, কেউ জোর করে না, স্বেচ্ছায়। এখন স্বেচ্ছায় কাজ করলে তিনি কি করবেন? তিনি যেই কাজটা পারেন সেই কাজটাই করবেন। এই কথাও বঙ্গবন্ধু এই ভাষণে বলেছিলেন যে 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 কাজ পারে সেটা নিয়ে অংশগ্রহণ করবে। সেই 27 ভাষণেও এরকম একটি যে যার যা কিছু আছে। তো এখানেও যে যেটা পারেন আমরা তাদেরকে নিয়ে কিন্তু ইচ্ছা বাড়িতে যোগ দিচ্ছি। 2 নাম্বার যে পুঁজি সংগ্রহ হইতে হবে, এটা ইচ্ছা পুঁজি, কারণ এটা একটা কমিউনিটি কর্পোরেট। এবং মজার ব্যাপার হলো যে সমবায় সমিতিগুলিকে সমবায় আইনের 14 নম্বর অনুচ্ছেদে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা কোনো এনজিও না, এটা কোনো সংগঠন না, মাইন্ডেড। এটা কিন্তু কোনো অর্গানাইজেশন না, এটাকে বলা হচ্ছে এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই 3টি শব্দ পরিষ্কার করে বলা আছে, একটি সংবিধিবদ্ধ সংস্থা। গভর্নমেন্টে যেমন রেগুলেটরি বডি থাকে, একদমই তাই। সংবিধিবদ্ধ হলো স্ট্যাটুটরি অর্গানাইজেশন বলে যেটা। তো যে কারণের জন্য আমরা আমাদের যত কাগজপত্র আছে, আমরা খাম, প্যাড, ভিজিটিং কার্ড, আমরা সমস্ত জায়গাতে আমরা কিন্তু এই কথাটা অত্যন্ত আনন্দের সাথে এবং গর্বের সাথে উচ্চারণ করেছি। আমরা লিখেছি বারোবাড়িয়া পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড, তার নিচেই আমরা বলেছি যে এটি একটি সংবিধিবদ্ধ পর্যটন সংস্থা। আমরা যদি একটু দেখাই, এই যে তো এটি একটি বারোবাড়িয়া পর্যটন শিল্প সমবায় লিমিটেড, হ্যাঁ, এর নিচে লেখা আছে একটি সংবিধিবদ্ধ সংস্থা। আপনি যেটি বলছিলেন যে এটি নতুন আইনে বলা আছে এবং কনসেপ্টটি নতুন, আমরা না জানার জন্য আমরা দেখেন এটা একটা এই সুদের প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। সমবায় মানে এই সুদ নেবে, হ্যাঁ। তো এটা তো এনজিওরা করে, এটা তো কোনো এনজিও না। এবং এটা বঙ্গবন্ধুর এই স্বপ্ন থেকে এই প্রতিষ্ঠানটি, এই অধিদপ্তরটি তৈরি হয়। এটি তো হঠাৎ করেই তৈরি হয় নাই। যে কথা বলছিলাম আমরা ইচ্ছাবাড়িতে, তাহলে ইচ্ছাবাড়িতে যারা কাজ করবেন তারা ইচ্ছা কর্মী, যারা এখানে পুঁজি যুক্ত করবেন তারা এই পুঁজিটার নাম হবে ইচ্ছা পুঁজি। এখানে যে পণ্য অথবা সেবা উৎপাদিত হবে এটার নাম হবে ইচ্ছা পণ্য অথবা ইচ্ছা সেবা, এবং এগুলি যারা ভোগ করবেন তাদেরকে বলা হবে ইচ্ছা ভোক্তা। ইচ্ছা ভোক্তা কারা? ইচ্ছা ভোক্তা হলো সেবা আর পণ্য যিনি গ্রহণ করবেন, মানুষও হবেন, আবার পর্যটক যারা যাবেন তারাও হবেন। তো এই যে পর্যটক যারা যাবেন তারা কেন যাবেন? পর্যটকরা চলেন আকর্ষণে। আমরা যখনই একটা ইচ্ছাবাড়ি নামে একটি প্রতিষ্ঠান একটি গ্রামের মধ্যে তৈরি করব, যেটি অ্যাবসলিউটলি সমবায় ভিত্তিতে চলবে, এই আকর্ষণেই তারা যাবেন। এবং শুধু তাই না, আমাদের ইচ্ছাবাড়ি নামে আমরা আলাদা কোনো কনস্ট্রাকশন করব না। আমরা ওখানকার এক্সিস্টিং যে ভবনগুলি আছে সেটিকে অক্ষুণ্ণ রেখি, এইটাকে রেখেই মানে এরকম কিছু কিছু বিল্ডিং নিয়েই আমরা একটা ইচ্ছাবাড়ি তৈরি করব। ইচ্ছাবাড়িটিকে আইডেন্টিফাই করার জন্য ইচ্ছাবাড়ির গায়ের মধ্যে আমরা যে রং দেব এটি হলো আমাদের জামদানি শাড়ির ডিজাইন। কারণ জামদানি আমাদের গর্বের ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত হয়েছে, আমাদের ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং আমরা এই জামদানি দিয়ে মুড়ে দিতে চাই, এতে করে জামদানিটা প্রমোট হচ্ছে। জামদানি শুধু তাই না, ইচ্ছাবাড়িটাকে বোঝা যাবে যে একটা গ্রামের মধ্যে এই লোকেশনের বাড়িগুলি এটাকেই এই গ্রামের ইচ্ছাবাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা পর্যটকরাও বুঝবেন এবং আমাদের যেসব মানুষেরা আছেন তারাও বুঝবেন। এবং এই যে আমাদের এই যে ডিজাইনটা যে আমাদের বিশ্ব ঐতিহ্য, এই ডিজাইনটাকেও আমরা প্রমোট করতে সক্ষম হব। তো এই 13টা ইচ্ছাবাড়ি এবং এই 13টা প্রত্যেকটা ইচ্ছাবাড়ি ওই গ্রামের সকল ধরনের উৎপাদন, এটি পণ্য উৎপাদন এবং অদৃশ্য যেসব সেবাগুলি আছে উৎপাদন। শুধু তাই না,
তারা সকল প্রকার সম্পদের সংরক্ষণ, যেমন যে কথা বলছিলাম যে ইচ্ছাবাড়ির যে গ্রামে, এই গ্রামের মানুষ ভবিষ্যতে অধিক সার ব্যবহার করবে না, অধিক কীটনাশক ব্যবহার করবে না, পানির ওয়াইজ ইউজ করবেন, মাটির অযত্ন করবেন না, যত্রতত্র ভবন তুলবেন না, কৃষি জমি নষ্ট করবেন না, পশু পাখি নিধন করবেন না, পুকুরে এলোমেলো খাবার, তারপরে মুরগির লিটার এগুলি প্রয়োগ করবেন না। যে পণ্যগুলি উৎপাদিত হবে, Organic। যেমন যদি খাদ্যপণ্য হয় তাহলে সেটি নিরাপদ খাদ্যপণ্য তৈরি হবে। ওখানে যে অন্য যে ব্যবহার্য পণ্যগুলি হবে সেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে তৈরি মানে হবে। গ্রিন বাংলাদেশ গড়ার একটা কনসেপ্ট। আমি শুধু গ্রিন বলি না, আমি বলি যে আমার সব ক্ষেত্রে আপনি এটা একেবারে গ্রিন করতে পারবেন না। বিশুদ্ধ। বিষয়টি হলো এটি সার্বিক সুরক্ষা যাতে নিশ্চিত নিশ্চিত হয়। করা যায়, এটি হলো সবচেয়ে বড় বিষয়। কারণ আমরা তো একটি সুরক্ষিত পৃথিবীতে ছিলাম, আমরা এই যে একটি অরক্ষিত পৃথিবীতে আসলাম, আমাদের প্রচেষ্টা হলো পর্যটনের মাধ্যমে আমরা একটি সুরক্ষিত পৃথিবীতে ফেরত যেতে চাই। এবং আপনি লক্ষ্য করুন, পর্যটনের মাধ্যমে আমরা 2 ধাপে আমাদের আন্দোলনের অর্জনগুলিকে আমরা পেতে চাই। 2025 সালের মধ্যে আমরা বলছি যে এই ইচ্ছাবাড়ি আমরা যতগুলি জায়গাতে স্থাপন করব, ততগুলি জায়গাতে আমাদের এখানে 3টি জিনিসের কোনো ঘাটতি থাকবে না। প্রথম, খাদ্যের ঘাটতি থাকবে না, আমরা খাদ্যের জন্য অন্য কোথাও যাব না। দ্বিতীয়, বস্ত্রের ঘাটতি থাকবে না, আমরা বস্ত্র উৎপাদন করব নিজেরাই, আমাদের নিজেদের বস্ত্র আমরা নিজেরা উৎপাদন করব 25-এর মধ্যে। 3 নাম্বার, আমাদের বাসস্থানের ঘাটতি থাকবে না। এবং আমরা যে বাসস্থানগুলি ভবিষ্যতে নির্মাণ করব, এই বাসস্থানগুলি নির্মিত হবে আমাদের হেরিটেজ, আমাদের প্রাইড, আমাদের লোকাল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এগুলিকে এনভায়রনমেন্টকে মাথায় রেখে। এনভায়রনমেন্ট মাথায় রেখে। কারণ আমরা যে কথা বলতে চাই যে জীবনের অহেতুক গতিবেগ বেড়েছে এবং আমরা এই গতিবেগটিকে কমাতে চাই। এই অহেতুক গতিবেগের কোনো প্রয়োজন নেই। আমরা একটু ইন্টার করছি, আপনার যে এই অসাধারণ মডেলটি, এই বঙ্গবন্ধুর যে রাষ্ট্রচিন্তা বা দর্শন ছিল, এই যে মানে বাংলাদেশকে একটি সমবায়ের আওতায় সুষম বন্টন, এবং এখানে একটি সুষম বন্টনের চাপ তো আপনি স্পষ্টতই উল্লেখ একদমই করলেন, সুষম বন্টন। সুষম বন্টন, এই অসাধারণ যে আপনার মডেলটি, তো আমার মনে হয় জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা এখন রাষ্ট্র ক্ষমতায়, এবং উনিও এই বাংলাদেশটিকে পিতার যে দর্শনে রূপান্তরিত করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। আপনি কি আপনার এই মডেলটি রাষ্ট্রের কাছে উপস্থাপন করেছেন? আমি রাষ্ট্রের কাছে উপস্থাপন করিনি, আমি এরই মধ্যেই এইটাকে যেভাবে ঘোষণা করেছি আমাদের মধ্যেই, সেটি হলো আমাদের জাতির জনক প্রথম বিপ্লব এবং দ্বিতীয় বিপ্লব সম্পাদন করেছেন বা ডাক দিয়েছিলেন। আমি বলছি এটি বাংলাদেশের 3য় বিপ্লব, এবং এই 3য় বিপ্লব আমি অন্য যে একটু আগে আপনি যে উল্লেখ করলেন যে বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা ও পর্যটন, সেখানে ওই বইটিতে আমি মূল যে কথাটি বলার চেষ্টা করেছি সেটি হলো যে মুজিবের যে রাষ্ট্রচিন্তা ছিল, এই রাষ্ট্রচিন্তা তিনি তার কি বলে ব্রিটিশ ভারতে তার একরকম রাষ্ট্রচিন্তা ছিল, এবং এরপরে পাকিস্তানে এক ধরনের রাষ্ট্রচিন্তা ছিল। 60 যখন তিনি 6 দফা ঘোষণা করলেন, 6 দফা ঘোষণা করার পর থেকে 70 পর্যন্ত তার এক ধরনের রাষ্ট্রচিন্তা ছিল। 71-এর স্বাধীন বাংলাদেশে তার আরেক ধরনের রাষ্ট্রচিন্তা। আমি এই বইটিতে তার সমস্ত রাষ্ট্রচিন্তাগুলিকে বিশ্লেষণ ব্যাখ্যা করেছি, এবং সবশেষে মূলত যে কথাটি বলেছি যে বঙ্গবন্ধুর সর্বশেষ স্বাধীন বাংলাদেশে তার যে রাষ্ট্রচিন্তা, এটি তিনি 7 মার্চের ভাষণে একটি সেন্টেন্স উচ্চারণ করেন। আপনারা ভাষণটি শুনলে বা পড়লে দেখবেন, সেখানে তিনি বলেছেন, আমরা এদেশকে স্বাধীন করব, এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি লাভ করবে। এই 3টি মুক্তির কথা তিনি বলেছেন 7 মার্চের ভাষণে। কারণ পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিটি হয়েছিল একটি অসম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এক্স্যাক্টলি তাই। এবং এই অসম রাষ্ট্রটিকে শুধুমাত্র একটি মানে স্বাধীন, মানে একটি পতাকা বা ভূখণ্ডের মাঝে সীমাবদ্ধ রাখতে চাইনি, এই যে 3টি স্বাধীনতা নিশ্চিত করতে এবং চেয়েছি। এই যে তিনি যে কথাটি বলেছেন, আপনি লক্ষ্য যদি করেন তাহলে দেখবেন যে তিনি এখানে ধর্মের কথা বলেননি, অন্য কোনো জাতি তত্ত্বের কথা বলেননি, কিচ্ছু বলেননি কিছু। তিনি এমন অসাধারণভাবে বলেছেন, এই সেন্টেন্সটি যখন আমি দেখি আমার তখন এই সেন্টেন্সটিতে চোখ আটকে যায়। একটি অসাধারণ কথা তিনি বলেছেন, এদেশের মানুষ
অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি লাভ করবে। এটি কখন লাভ করবে? এটি স্বাধীন যখন করব। তাহলে স্বাধীনতার প্রেক্ষিতে তিনি 3টি মুক্তি কামনা করেছেন। আমি এই বইটিতে তিনটিকে যদি ইন্ডিকেটর ধরি আমরা, এক্স্যাক্টলি তাই। আমি বলেছি যে বঙ্গবন্ধুর এই যে তার রাষ্ট্রচিন্তা, এই রাষ্ট্রচিন্তা যদি এখনকার বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, তাহলে পর্যটন ছাড়া এই রাষ্ট্রচিন্তা বাস্তবায়ন করা যাবে না। এই বইটির এটি মূল বক্তব্য। কারণ পর্যটন ছাড়া আপনি এখন অর্থনৈতিক মুক্তি দিতে পারবেন না, পর্যটন ছাড়া আপনি রাজনৈতিক মুক্তিও দিতে পারবেন না, পর্যটন ছাড়া আপনি কি বলে যে সাংস্কৃতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তিও দিতে পারবেন না। এই মুক্তির পেছনে ওনার যে তার যে চিন্তা ছিল, এই চিন্তা আজকে বাস্তবায়ন করতে হলে এটি পর্যটনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আমরা এই কথার সাথেই আপনার এই যে পর্যটন গ্রাম চারিপাড়া বা বারবাড়িয়াতে যেটি আপনি বাস্তবায়ন করছেন এবং ইতিমধ্যে এই মাসেই আপনি এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করেছেন। আমরা জানি সামাজিক যোগাযোগের মাধ্যমের সাথে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর পর্যন্ত ব্র্যান্ডিং করার জন্য নিয়োগ করেছেন। তো এই গুরুবাস পর্যটন যেটি এইবার একটু আমরা এই বিষয়টি এইবার আসি। এবং আমার মনে হয় এই শব্দটি গুরুবাস পর্যটন এটি একেবারেই নতুন, মানে বাংলা ভাষা এটা বিশ্বেই নতুন কনসেপ্ট, পৃথিবীতেই নতুন, এটি পৃথিবীতেই নতুন। আমরা গুরুবাস পর্যটনের দিকে গেলাম কেন? এর পেছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। মানে আমি আমার কোনো কিছুতেই আমার কোনো বলতে দ্বিধা নাই। আমি প্রচুর মানুষের ভুল বিষয়গুলিকে খুব সাহসিকতার সাথে আমি বলি। গুরু শব্দটি শুনলেই আমাদের দেশের মানুষ মনে করেন এর সাথে একটা হিন্দুদের কোনো কিছু জড়িত। মানে গুরু এই শব্দের সাথে শিষ্য একটা পরম্পরা এক ধরনের, না কেন যেন একটা ইসলামের বিরোধে একটা মানুষের মনস্তত্ত্বের মধ্যে কাজ করে। আসলে তো ঘটনাটি তা না। গুরু শব্দটির অর্থ কি, এখান থেকে গোড়া থেকে বুঝে আসতে হবে। গুরু দুটি সংস্কৃতি শব্দের যোগফল। গু একটি সাংস্কৃতিক শব্দ যার অর্থ অন্ধকার, রু আরেকটি সংস্কৃতি শব্দ যার অর্থ আলো। তাহলে গুরু একটি আইডেন্টিটি, গুরু একটি ক্যারেক্টার। গুরু কিন্তু আদৌ কোনো মানুষ নন, গুরু একটি আইডেন্টিটি, যে আইডেন্টিটি একজন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, অন্ধকার দূরীভূত করতে, অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। আমরা সঙ্গত কারণেই একে শিক্ষকের সাথে মিলিয়ে ফেলি। শিক্ষক হলো যিনি শিক্ষা দেন, কিন্তু গুরু শিক্ষা দেন না, গুরু অন্ধকার থেকে আলোতে আনেন। তাহলে অন্ধকার থেকে আলোর জন্য, আলোতে আনার জন্য একটা টোটাল শিক্ষার দরকার। আর শিক্ষক যিনি একজন, এই কারণের জন্য আমরা বলি তিনি বাংলার শিক্ষক, তিনি ইংরেজি শিক্ষক, তিনি দর্শনের শিক্ষক, কিন্তু গুরু কিন্তু কোনো কিছুর শিক্ষক না, জীবনের শিক্ষক। গুরু অন্ধকার থেকে আলোতে আনার একটা ব্রিজ তৈরি করতে পারেন। তিনি এরকম একটি ব্রিজের নির্মাতা তিনি, যে ব্রিজ সমস্ত পৃথিবীর ধীরে ধীরে আলোকে উন্মোচন করতে পারে। যে কারণের জন্য এই যখন গুরু গৃহ এই শিক্ষা ব্যবস্থা যখন চালু হলো, এবং প্রসঙ্গত ইতিহাস আপনারা সকলেই জানেন যে পৃথিবীতে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা তৈরি করি আমরা, এবং সেটি আমরা মানে ভারতবর্ষ, মহাভারত আমরা তৈরি করি, এবং এটি পৃথিবীর আনুষ্ঠানিক স্কুলিং। তো সেখানে একটি ছেলেকে গুরুর গৃহে পাঠানো হতো, 12 বছর সে শিক্ষা গ্রহণ করত, এবং 12 বছর একান্ত তত্ত্বাবধানে, একদমই তার ক্লোজ, এবং ওই স্কুলিংটা ছিল একটা ফুল টাইম স্কুলিং, কারণ তাকে গুরুর বাড়িতে থাকতে হতো। তো শিষ্যকে যদি তৈরি হতে হয়, যে শিষ্য অন্ধকার থেকে আলোতে যাবে, তাহলে তাকে গুরুর কাছে যেতে হবে, গুরুর সংস্পর্শে থাকতে হবে। আমরা এখান থেকে আমরা এটাকে এবার বলছি গুরুবাস, এবং সেই আলোর পথে যে পদযাত্রা করবে তার সাথে বসবাস করতে, তার সাথে যেতে হবে, এবং তার সাথে যখন বাস করতে পারবেন, এবং এটা যদি পর্যটনের বাস হয়, তাহলে এটি গুরুবাস পর্যটন হবে। তাহলে এবার আমাদের গুরু কারা? আমাদের গুরু হলো সেই মানুষটি, আমরা আপাতত রূপক অর্থে বলছি সেই মানুষটি, যে মানুষটি
কঠোর একটি সংগ্রামের ভিতর যে জীবন নির্বাহ করে তিনি নিজে চলছেন এবং অন্যদেরকে চলার জন্য পথের নির্দেশ মানে দিচ্ছেন। আলোকিত মানুষ। আলোকিত মানুষ মানে এই মানুষগুলিকে আমরা আলোকিত মানুষ হিসেবে কখনো স্বীকারই করি না। স্বীকার করি। আমরা এটা জানিও না, বুঝিও না। আমি ব্যাখ্যা দিচ্ছি। যেমন আমাদের গ্রামের কথা বলি, হয়তো আমার পাশের মানুষটি, বাট আমি তাকে চিনি না অন্তর্চক্ষু দিয়ে। না, এটি চিনি না মানে আমরা এটি চিনতে শিখিও নাই কখনো। শিখিও নি। কারণ আমরা তো চিনি অন্য মানুষকে, যিনি অনেক টাকা দিয়ে অনেক ছাত্রকে প্রাইভেট পড়ায়, আমরা তাকে চিনি। যিনি বিশ্ববিদ্যালয়ের বড় প্রফেসর, তাকে চিনি, কিন্তু আমরা তাকে কিন্তু চিনি না। কিন্তু ওই মানুষটি কিন্তু গুরু, তিনি শিক্ষক নন, অর্থাৎ বহু উঁচু জায়গা তিনি দখল করে বসে আছেন। তো যেমন আমাদের গ্রামে আমরা এর মধ্যে দুইজন গুরুকে আমরা চিহ্নিত করতে পেরেছি। দুইজনেরই বয়স প্রায় 90-এর কাছাকাছি। একজন কৃষিগুরু, একজন স্বাস্থ্যগুরু। কৃষিগুরু যিনি, তিনি অসাধারণ তার কৃষির জ্ঞান। তিনি লেখাপড়া করেছেন মোটে এসএসসি পাস, এবং বহু বছর আগে তিনি সম্ভবত 42 সালে এসএসসি এন্ট্রান্স পাস করেন। 42 সালে। তাহলে এই 42 সাল থেকে বা তার পূর্ব থেকে এই মানুষটা, যে মানুষটা কৃষিকাজ করছেন, এবং এই মানুষটা এখন পর্যন্ত তার প্রায় 88-89 বছর বয়স, এখনো তার প্রেশার নাই, এখনো তিনি চোখে দেখেন, এখনো তিনি কৃষিকাজ করেন, এবং এখনো কৃষি কাজে তার যে চিন্তা, তার যে বক্তব্য, তার যে ফ্লুয়েন্সি, তার যে ইনস্ট্রাকশন, এটা ইউ কান্ট ইমাজিন। মানে তার খাদ্য ছিল নিরাপদ, তার চলাফেরা, তার পরিবেশ সব নিরাপদ বসবাস ছিল না। তার কারণটা হলো না, বসবাস তো যেমন তেমন, আমি বলছি যে শুধু কৃষির সাথে তার যে বসবাস, হ্যাঁ, এই কৃষির সাথে এবং এখন পর্যন্ত তিনি যে বসবাস করেন, এই বসবাসের জন্য তাকে গুরু হিসেবে স্বীকার করার কোনো বিকল্প, নির্দ্বিধায় স্বীকার করা যায়। নির্দ্বিধায় স্বীকার করতে হবে। দ্বিতীয়, আমাদের আরেকজন স্বাস্থ্যগুরু, অত্যন্ত বৃদ্ধ মহিলা, তিনি স্বাস্থ্যগুরু। শুধু একটি কথায় আমি তাকে স্বাস্থ্যগুরু চিহ্নিত করতে বাধ্য হয়েছি। শুধু তিনি বলেছেন যে আমার ঘরের আশেপাশে যতগুলি গাছ আছে, তার প্রত্যেকটা গাছের ঔষধি গুণ আছে। এবং আমি পরে তাকে নিয়ে এই ওনার বাড়ির আশেপাশের সমস্ত গাছগুলি, আমি তাকে নিয়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করি, কারণ আমি নিজেও বেশ কিছু গাছ চিনি এবং এই বিষয়গুলি আমি বেশ খানিকটা জানি। আমি বিষয়টা বোঝার চেষ্টা করলাম যে তার ডেপথ কতটুকু। আমি মুগ্ধ হয়েছি। এই মানুষটিকে পৃথিবীর কেউ চেনে না। আমার কাছে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, বৃদ্ধ মানুষ, যাকে 88 বছর বয়স, মানে আমরা যাকে ইনভিলিটি মনে করি যে মৃত্যুর দ্বার প্রান্তে। 88 বছর বয়স পর্যন্ত যাকে কেউ চেনে নাই, আর তাকে কবে চিনবে? তো এই যে মানুষ, তিনি বলছেন যে এই গাছের এই শিকড়টি এই কাজের জন্য ব্যবহার করা হয়, এই সমস্যা হলে, শারীরিক সমস্যা হলে এইটাকে গ্রহণ করতে হয়। এই যে তার জ্ঞান, তো এই জ্ঞানটি আমরা এবার মানুষকে, পর্যটকদেরকে দিতে চাই, এই মানুষজনদেরকে নিয়ে এসে। আমরা এবার এই মাসের 23 তারিখে আমরা যে আমি সামাজিক মাধ্যমে দেখেছি, যোগাযোগ মানে দুজন পর্যটককে পরিচয় করে দিচ্ছে। এক্স্যাক্টলি তাই। আমরা এই পর্যটকদেরকে, আমরা তাদেরকে গুরু দর্শন নামে একটি কর্মসূচি রেখেছি। তারা গুরুদের বাড়িতে গুরু দর্শনে যাবেন। ওই যে আপনি যে কনসেপ্টটি বলছিলেন যে ওই মানুষের চিন্তা চেতনা যে গুরু ছিল, যে সেই মানে বিশাল একায় একটি অবস্থান না, এই গুরু প্রান্তিক পর্যায়ে, যাকে হয়তো আমার পাশের বাড়ির মানুষটি, আমার কাছের মানুষ। আমি তাকে প্রান্তিকই বলছি না, আমি বলছি যে আমি প্রান্তিক। আচ্ছা, গুরু, আমি তার কাছে যাচ্ছি এবং আমার পর্যটকরা গুরুর কাছে যাবেন, গুরু দর্শন করবেন। তিনি গুরুর কাছে বসবেন, গুরুর বক্তব্য শুনবেন। এবং আমি বিশ্বাস করি আমাদের এবার যারা পর্যটক এসেছিলেন, তারা আমাদের গুরুদের বক্তব্য শুনে তারা স্তম্ভিত হয়েছেন। কি অসাধারণ চিন্তা, মানে শুধু চিন্তাই না, কি অসাধারণ তার কর্মকাণ্ড। এবং আমরা কোথায়, এবং আমরা তাকে প্রপার ইউটিলাইজ করতে পারিনি এত বছর, আমরা করতে পারিনি। এই কারণের জন্য অপরাধী। এবং আমার নিজেকে সবচেয়ে বড় অপরাধী মনে হয় যে এই মানুষগুলিকে আমি কেন খুঁজে বের করলাম এতদিন। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি গণমানুষের কাছে এই অনুরোধ করতে চাই, করজোরে অনুরোধ করতে চাই, যে আপনার খুব ধারে কাছে গুরু আছে, আপনার অত্যন্ত নিকটে। মানে আমি যদি ভুল না করে থাকি, আপনি তো গুরুর সংজ্ঞাটিকেই চেঞ্জ করে দিলেন।
যে গুরু যে কেউ হতে পারে, সে একজন স্বাস্থ্য বিষয়ে যিনি তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা নাও থাকতে না, পারে। প্রাতিষ্ঠানিক পড়ার সাথে গুরুর কোনো সম্পর্ক নাই, কারণ গুরু তো হলো জীবনকে সম্পর্ক হলো আলোতে তিনি- প্রবন্ধ right, তিনি অন্ধকার থেকে আলোতে নিতে পারেন কিনা, এই যোগ্যতাটি যার, মানে এই চর্মচক্ষু না, যিনি অন্তর্চক্ষুকে মানে খুলে দিতে পারে। ভিতরে। অন্তর্চক্ষুকেই সবসময় খুলতে হয়, চর্মচক্ষু কখনো খুলে না, সবসময় অন্তর্চক্ষু খুলে। তো আপনি মানুষকে যখন জ্ঞানের কথা বলবেন, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু সেন্সিবল, এবং এই যে সেন্সিবল এটা যখন গুণের কথা বলবেন তখন তিনি বিস্মিত হবে। যেমন আমি গুরুর একজন গুরুর একটি কথা বলি, তিনি একটি কি বলে বিশল্যকরণের একটি গাছ এনে বললেন, এই গাছটি, এই গাছটিকে আমার পর্যটকরা চেনেন না, তারা নামও জানেন না, এবং তিনি বললেন এই গাছটি হাই ব্লাড প্রেশারের জন্য অত্যন্ত উপযোগী। আপনারা লক্ষ্য করবেন আমার ফেসবুকে আমি তার আমি দেখেছি, আমি বিশল্যকরণের একটি পোস্ট দিয়েছি ছবি সহ, এবং ছবি সহ। এই পোস্টে শুধু এই কথা না, আমি এই কথা বলেছি যে আধুনিক হালামলে একেবারে পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে এই মর্মে নিশ্চিত হয়েছেন যে বিশল্যকরণী হাই ব্লাড প্রেশারের জন্য কার্যকর। এই যে একটা জ্ঞান, আপনি একটা জ্ঞানীতে মানুষকে জীবনকে একটা ব্যাপক পরিবর্তন, খরচ বা সবকিছু থেকে মুক্তি দিতে শুধু পারে। খরচের ব্যাপার না, আপনার লাইফস্টাইল, আপনার স্বাস্থ্যটা, শরীরটা, এটাকে তো আপনি ওষুধের ডিসপেন্সারি তৈরি করতে পারেন। আমি যদি বলি যে একটি আদা পাতা যেটি বলি, গ্রামে এটি ছড়িয়ে ছিটিয়ে এবং রাস্তার ধারে খুব মানে যাচ্ছেতাইভাবে অযত্নেই বড় হচ্ছে, সেখানে আমি একটা সিরাপ কিনছি 50 টাকা দিয়ে, আমি কিন্তু সেটি চিনি না। অনেক ক্ষেত্রে চিনি ওই জেনেরিক নেমে, এই গ্রামীণ পটভূমিতে যে একটি নাম লোকালি, সেই নামটিও কিন্তু পরিচিত লাভ করিনি। এক্স্যাক্টলি তাই। শুধু তাই না, আরও যে বিষয় আমাদের গুরুদের কাছ থেকে আমাদের পর্যটকরা আরও যে বিষয়গুলি তারা শিখবেন, সেটি হলো যে এই যে উদ্ভিদগুলির লোকজ ব্যবহার, আমরা এই লোকজ ব্যবহারটিকে আমরা গুরুত্ব দিইনি। এবং যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, আমি নিজেও তাই, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পরে এমএসসি, এইখানে একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করি, যেটি আমি আসলে পরে আনতে চাচ্ছিলাম। আপনি মানে এশিয়া তো বটেই, পৃথিবীর অন্যতম কৃষি শিক্ষা যে বিদ্যায়তন সেরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট, পরবর্তী সময় পোস্ট গ্রাজুয়েট করেছেন এবং হালের যে ডিগ্রিগুলি জনপ্রিয় এমবিএ ডিগ্রিও করেছেন। তো অনেকের এই সেটি কৌতূহল যে আপনি, হ্যাঁ অবশ্যই পর্যটন কৃষি তো একটি সেক্টর বটেই, তো সেইটিতে ফোকাস না করে এই যে পর্যটন এবং সেই, আমি প্রান্তিক শব্দটা বাদই দিলাম আপনার রিকমেন্ডেশনে, সেই যে গ্রাম, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের মানুষগুলিকে, যে মানুষগুলি পাদপ্রদীপের বাইরে ছিল তাদেরকে পরিচিত করছেন এবং এইখানে এই বয়সটি রেজ করছেন সব জায়গায়, সব ক্ষেত্রে হয়তো আপনার চিন্তাটি তারা ধারণ করছে না, এটি কেন? প্রশ্নটি হলো, আমি একটু ক্লু বলেছিলাম আপনাকে, যে আমি যখন পর্যটনকে বুঝতে শুরু করলাম, আমার কাছে তখন মনে হলো যে কর্পোরেট ট্যুরিজম পৃথিবীতে জন্ম লাভ করেছে এবং এটি যে রাস্তায় যাচ্ছে, এই পর্যটন আমাদের দেশের জন্য কখনোই টেকসই হবে না, এটি যেটা সাস্টেনেবল না, হবে না কখনো, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে পৃথিবীতে আপনার এই কোভিডের জন্য এর মধ্যেই ভবিষ্যৎবাণী করা হয়েছে যে 50-এর দশকে পৃথিবীতে নাগরিক সভ্যতা ভেঙে পড়বে, এবং ইতোমধ্যেই বলা হয়েছে গ্রামগুলিকে যদি আমরা অত্যন্ত সিরিয়াসলি অ্যাড্রেস না করি, তাহলে 2030 সালে আমরা এসডিজি অ্যাচিভ করতে পারবো না। এইচডিজির গোলেও সেটি উল্লেখ রয়েছে, তো সেটি কিন্তু পারবো না। আবার আপনি মজার বিষয় দেখেন যে এসডিজির যে 17টি গোল, এই 17টি গোল প্রত্যেকটা গোলের সাথে ট্যুরিজম জড়িত, অর্থাৎ উইদাউট ট্যুরিজম কোনো দিন এসডিজি অর্জন করা যাবে না। এসডিজির সাথে প্রত্যক্ষভাবে 3টি গোল জড়িত, কিন্তু প্রত্যেকটি গোল পর্যটনের সাথে জড়িত, এবং এই পর্যটন ছাড়া কোনো অবস্থাতে এই গোল অর্জন করা যাবে না। আমি যদি শুধু গোল 1 এবং 2 যদি বলি, গোল 1 এবং 2 বলা আছে নো হাঙ্গার জিরো পভার্টি। আপনি যদি নো হাঙ্গার করতে চান,
তাহলে অথবা যদি জিরো পভার্টি করতে চান তাহলে আপনি উইদাউট ট্যুরিজম এটা কখনোই পারবেন না। ইম্পসিবল। আপনি আপনি দেখেন, এবং এটাও ভিলেজ ট্যুরিজম ছাড়া আপনি পারবেন না। আপনি নো হাঙ্গার, আপনি দারিদ্র দূর করবেন, তাহলে গ্রামের যে মানুষটা সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছে, যে হার্ডকোর পোর বলে আমরা যাকে বলি, একদম নিচে পড়ে আছে, তার কাছে আপনি কি নিয়ে যাবেন? আপনি তাকে যদি 30 কেজি চাউল দেন, বয়স্ক ভাতা দেন, এই দিয়ে তাকে দারিদ্র সীমার উপরে তুলতে পারবেন না। আবার তাকে কোনো অর্থ দিচ্ছেন না যে সেই টাকা ফেরত দিতে পারবে না, আবার তাকে কোনো প্রশিক্ষণ দিচ্ছেন না যে উনি কোনো কাজ করতে পারবেন না। তো এরকম একটি অবস্থায় আমার যে হার্ডকোর পোর যে মানুষগুলি আছে, এই মানুষগুলি স্ট্রংলি রেজিমেন্টেড, এবং এরা খুবই হেল্পলেস, এবং এরা কিন্তু কারোর সাথে খুবই নন রিয়েক্টিভ, কারোর সাথে রিয়েক্ট করে না। এবং সেটি আপনি যে কনসেপ্টটি, সেই সমন্বিত ব্যবস্থাপনা আওতায় আনতে হবে। এক্স্যাক্টলি তাই। তো এটা যদি আনতে হয় তাহলে কোথায় আনবেন? আপনাকে পর্যটনের উপায় নেই। আপনাকে প্রসঙ্গত এই যে আমাদের ইচ্ছাবাড়িগুলিতে কারা কাজ করবে, এদেরকে আগে পর্যটন বোঝানো, সমবায় বোঝানো, এবং কে কোথায় কাজ করবেন এটাকে কেন্দ্র করে আমরা 3 দিনের একটি প্রশিক্ষণের কাজ শুরু করেছি, এবং এরই মধ্যে আমি 194 জনকে প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণের মধ্যে আমরা এক প্রশিক্ষণে আমরা প্রায় 90 বছর বয়স্ক এক মহিলা পেলাম, এক নারী। তিনি বললেন, স্যার আমি কি কাজ করব? আমি বললাম যে আপনি যে কাজ পারেন সেই কাজই করবেন। উনি বললেন যে আমার তো বয়স অনেক, আমি তো কিছু করতে পারি না। আমি তাকে বললাম যে আপনি কি তরকারি কাটতে পারেন? উনি বললেন যে হ্যাঁ পারি। আমি বললাম যে এটি আপনার কাজ। তো এরপরে তাকে বললাম যে আচ্ছা আপনি কোনো কিছু যদি না পারেন, আপনার ছোট নাতি নাতনি আছে না? বললো যে আছে। তাহলে যে ওদেরকে নিয়ে আপনাকে যদি ঠোঙ্গা বানানোর জন্য দেওয়া হয় তাহলে এটা পারবেন? উনি বললেন যে এটা আমি খুব পারবো। তো আমি এক্সাম্পলটা দিলাম, এবং আমরা কিন্তু তাকে ঠোঙ্গা বানানোর কাজেই কিন্তু তাকে যুক্ত করব। তো প্রশ্নটি হলো, এই নারীকে কোনোদিন কোনো সিস্টেম, কোনো অর্থনৈতিক সিস্টেম বলে আনেননি বা চিন্তা করেন, বা এরকম বহু নারী আছে, বহু পুরুষ আছে আনপ্রোডাক্টিভ রয়ে গেছে, আনপ্রোডাক্টিভ রয়ে গেছে। তো আপনি তাদেরকে কি দিয়ে আনবেন? তো তাদেরকে আনতে হলে আপনার, এবং বিশেষ করে এই যে দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী যে এই সিস্টেমের মাঝে এই তারা মানে প্রোডাক্টিভ হয়ে যাবে। অবশ্যই। শুধু তাই না, আমরা যে সমবায় সমিতি করেছি, আমরা সমবায় সমিতির বাইলতে আমরা মেনশন করেছি যে বাধ্যতামূলকভাবে ওমেন এম্পাওয়ারমেন্ট না, বাধ্যতামূলকভাবে এর 1/3 আমার নারী সদস্য লাগবে। যে কারণের জন্য আমরা যে ম্যানেজিং কমিটি করেছি সেখানে 1/3 নারী সদস্য। আমরা যে মেম্বারশিপ দিচ্ছি সেখানে আমরা এই পুরুষ সদস্য বেশি হলেই সেটা আটকে গিয়ে আবার নারী সদস্যদেরকে যুক্ত করতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ এই অবস্থাটা যদি সৃষ্টি না করতে পারা যায় তাহলে ট্রুলি মানে আলটিমেটলি যে এসডিজির গোলটাও আমরা ব্যাহত হবে না আলটিমেটলি। এক্স্যাক্টলি। আর এসডিজি যেমন তেমন, আমি যদি প্রথম চিন্তা করি আমার গ্রাম বা আমার ইউনিয়ন, তাহলে আমি মানে আমার যে সমাজের প্রতি দায়বদ্ধতা, আমার পরিবার, আমার গ্রাম, আমার রাষ্ট্রের প্রতি, বা আপনার প্রতি যে রাষ্ট্র যে বা ট্যাক্সের টাকা আপনাকে যে সাবসিডি দিয়েছে বা আমাকে যে সাবসিডি দিয়েছে, সেই হিসেবে আমার তো একটি দায়বদ্ধতা রয়েছে। অবশ্যই দায়বদ্ধতা আছে, কিন্তু আমাদের অসুবিধা হলো আমরা অনেকেই এই দায়বদ্ধতাটা বুঝি না, স্বীকার করি না, তা কিন্তু না। এই দায়বদ্ধতাটা হয় বুঝি না, অথবা এই দায়বদ্ধতা, এই দায়টা কিভাবে শোধ করব তার রাস্তাটা হয়তো আমরা জানি। ভিউয়ার্স, আমরা আসলে অসাধারণ কিছু তত্ত্ব দর্শন, যেটি জাতির পিতা বঙ্গবন্ধু, যিনি লাল সবুজের পতাকার একটি স্বাধীন রাষ্ট্র জন্ম দিয়েছিলেন, তিনি আসলে সেই তার অসাধারণ চিন্তার মানে ইমপ্লিমেন্টেশন করার পূর্বেই তিনি আসলে সপরিবারে নিহত হয়েছিলেন। তো সেই অসাধারণ চিন্তার বিকাশ এবং অসাধারণ চিন্তার যে ইমপ্লিমেন্টেশন, সেটি এই গরুবাস পর্যটন, বা আমরা যদি বলি পর্যটন গ্রামের মাধ্যমে বাস্তবায়িত হবে তখনই, যখন ওনার আমাদের সবার প্রিয় মুখলেস ভাইয়ের যে চিন্তাটি যদি রাষ্ট্র নিজে গ্রহণ করে, কারণ ব্যক্তির পক্ষে সেই 55,000 গ্রাম বলি, 85,000 গ্রাম বলি সম্ভব না। তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনি তো পর্যটনের মানুষ মূলত, সেই ক্ষেত্রে এটি মুজিববর্ষ প্যান্ডামিক সিচুয়েশনের কারণে সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে।
এটি আমাদের জন্য শোককরী বটে, যদিও প্যান্ডামিক সিচুয়েশন। সেই ক্ষেত্রে ট্যুরিজমের পাশে বঙ্গবন্ধুরকে যেহেতু আমরা প্রমোট করছি সারা বিশ্বের কাছে, এবং আপনি জানেন সে বিশ্বের বিভিন্ন দেশ বঙ্গবন্ধুকে নিয়ে রিসার্চ করছে, স্কলারশিপ চালু করছে, চেয়ার চালু করছে। তো সেই ক্ষেত্রে আমরা যে রাষ্ট্রটিতে জন্মগ্রহণ করছি বঙ্গবন্ধুর, সেই যে রাষ্ট্রটিকে জন্ম দিতে গিয়ে 14 বছর কারাগারের প্রকোষ্ঠে কাটিয়েছেন, তার সেই বঙ্গবন্ধুর বদান্যতায় সেক্ষেত্রে বঙ্গবন্ধুর যে স্মৃতিবিজড়িত স্থান সেগুলি তো ট্যুরিজমের অন্তর্ভুক্ত হতেই পারে। এবং সেই ক্ষেত্রে আপনি এই বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান হিসেবে যেটি বলছিলাম যে সামাজিক দায়বদ্ধতা, আঞ্চলিক দায়বদ্ধতার জায়গা থেকে ময়মনসিংহ অঞ্চলে, বৃহত্তর ময়মনসিংহ বঙ্গবন্ধুর স্মৃতিধন্য, স্মৃতিবিজড়িত এবং সিক্রেট ডকুমেন্ট অফ ইন্টেলিজেন্স যে বইটি রয়েছে, সেখানে প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 30 বার ময়মনসিংহ অঞ্চল বা ময়মনসিংহের উপর দিয়ে বঙ্গবন্ধুর যাতায়াতের একটি প্রমাণ পাওয়া যায়। এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যেটি বঙ্গবন্ধুর নিজে লিখিত, 245 পৃষ্ঠা থেকে 248 পৃষ্ঠায় দেখলে আপনি দেখবেন সেখানে ময়মনসিংহ ও ময়মনসিংহের বিভিন্ন স্থান, ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে এই বঙ্গবন্ধুর সাথে ময়মনসিংহের স্মৃতিবিজড়িত স্থান এবং বাংলাদেশের যে স্মৃতিবিজড়িত স্থানগুলি রয়েছে সেগুলিকে কিভাবে এই পর্যটনের সাথে কোরিলেট করা যায়, যদি আপনি একটু ধারণা দেন আমাদের। এখানে আমি একটি প্রস্তাব আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি প্রস্তাবনার কথা বলতে চাই, এবং শুধু তাই না, আমি একটি প্রস্তাবনা, লিখিত প্রস্তাবনাও তৈরি প্রায় শেষ প্রান্তে। সেটি হলো, পৃথিবীতে অনেক জাতির ভাষা থাকে না, আমাদের ভাষা আছে। অনেকের ভাষা থাকে, অক্ষর থাকে না, আমাদের অক্ষর আছে। অনেক জাতির পিতা নাই, আমাদের পিতা আছে। এখন আমরা এগুলিকে আসলে ধরে রাখতে পারি না বা ধরে রাখতে জানি না। এমনটি হতেই পারে হয়তো যে আমরা খুব সহজেই অনেক কিছু পেয়ে গেছি, সেই কারণে জন্য এর মর্যাদাও বুঝি না। তবে বঙ্গবন্ধু শুধু আমাদের জাতির পিতাই নন, তিনি এমন একজন মানুষ যে মানুষটিকে সারা পৃথিবী সেলিউট করেন। তো আজকে বিশ্ববন্ধুদের রূপান্তরিত হয়েছে। এক্স্যাক্টলি তাই। এখন আমি যেহেতু পর্যটনের কথা বলি, পর্যটনের চিন্তা করি, এখানে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে আমরা একটি নতুন কাজের প্রস্তাবনা করতে চাই, এবং আমি এটি রাষ্ট্রের কাছেও প্রস্তাবনাটি জমা দেব। একটি প্রস্তাবনা তৈরি করেছি, সেটি হলো, বাংলাদেশে বঙ্গবন্ধু যতগুলি স্থানে গেছেন, এই প্রত্যেকটা স্থানগুলিকে আইডেন্টিফাই করে আমরা যদি বাংলাদেশে বঙ্গবন্ধুর একটা বঙ্গবন্ধু সার্কিট ডেভেলপ করি, তাহলে এই বঙ্গবন্ধু সার্কিটটিকে আমরা প্রমোট করতে পারি দেশের মানুষের কাছে, বিদেশের মানুষের কাছে। এবং তিনি যতগুলি জায়গাতে গেছেন, প্রত্যেকবারই তার পিছনে কোনো না কোনো ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কোনো না কোনো ঘটনা ছিল। সেই ঘটনাগুলিকে আমরা তুলে আনতে পারি। আমরা